জেনারেল বুক ফুলে সামনে আসে, হাতটা বাড়ায় দিয়ে আমার হ্যান্ডকাপ লাগা ফাঁসিতে ঝোলাও। আমরা এমন জায়গায় দাঁড় করাইছি আমাদের এই বঙ্গবন্ধু তথাকথিত ওনার কন্যা, যে আমাদের সেনাপ্রধান দুইটা মিসিং, যেন আদিল শফিউদ্দিন কোথায় আছে কেউ জানে না। আমাদের জেনারেল ডিজিডিজিএফআই 4 থেকে 5 জন ভারতে। কি আমরা কি নিরাপত্তা কি মানে আবল তাবল কথা বলে, আবার বলে ভাবমূর্তি শেষ। ভাবমূর্তির জন্য তো আমি দেই না, গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম, লোকজনের খুব কষ্ট। আমি কষ্টের কিছু নাই। রোববার আমি আইসিডিতে যাবো সাক্ষী দিতে, আমার কলজা আমার হৃদয় ক্ষরণ হচ্ছে, বাট কিচ্ছু করার নাই। এটা জুনিয়র অফিসার, আর তোমরা যা করছো এটা ক্ষমাযোগ্য না। তোমাদের বলছিলাম তোমরা অনুতপ্ত হও, অনুশোচনা হও, রাষ্ট্রের কাছে ক্ষমা চাও। তুমি তাদেরই সেনাবাহিনী, কোন দলের সেনাবাহিনী না। শোনে নাই। আমি এখনো বলি, আপনার ভাই অবাক হবেন, আমি যখন এই মানে 21 সালে বলে দিলাম আয়নাঘরের কথা, এটা এফের সাথে ছিল। 2বার ইংরেজিতে ইন্টারভিউ দিচ্ছি আমি ডেভিড বার্নম্যানকে, ওটা প্রকাশ হয় নাই। 22 সালে এটা প্রকাশ হলো নেত্র নিউজে। তারপরে যে আমার উপরে কি যে একটা অভিশাপ এসে নামলো। ব্রিগেডিয়ার হাফিজ এখন বরিশালে স্টেশন কমান্ডার, আমার বাসার আশেপাশে আইসে আমার বন্ধু একটাকে উঠাইয়া কর্নেল, যে আমার সব শেষ, আমার বিল্ডিং পারলে উঠাই নিয়ে যায়, বাড়িওয়ালা ভাড়াটা যা ছিল সব বের করে দিবে, আমার একদম বিল্ডিং নিয়ে নিবে। কি সে আতঙ্ক! আমি এই উপায় থেকে বাঁচার জন্য আমি শেষ পর্যন্ত কি করলাম, ইউএন এর হোমাখানার কাছে গেলাম, আমেরিকান এমবিসিতে গেলাম, ইউএন এর, আপনারাও জানেন, সবখানে চিঠিপত্র লিখে আমি, দোষটা কি আমার ভাই বলেন? আমি তো বলছি যে আজমি স্যারকে দেখছি, তুমি সতর্ক হও নাই, কিন্তু তুমি উল্টা আমার উপরে চাইপে বসলা। তুমি কত বড় আহম্মক, ডিজিএফ এর ভিতরে তুমি আয়নাঘর বানাইছো, এই তোমার আইকিউ, আমার কিচ্ছু বলার নাই। তো এখন এরাই এখন এই বলেন। যে হাসিন ভাই, এই যে কতগুলো বেজন্মাকে দেখালাম আপনার কলিগদের, এরা তো এখন আর্মিতেই আছে অথবা আর্মি থেকে রিটায়ার করছে, এই বেজন্মারা তো দেশেই আছে নাকি? ভাই এই কুলাঙ্গার গুলি দেশটারে ডুবাইছে। হাসিনা ফ্যাসিস্ট কেমনে হইছে? এই সেনাবাহিনীর জেনারেলদের জন্যই মূলত হয়েছে। কোনো একটা ক্রস ফায়ার হয় নাই এই ডিজিডিজিএফ এর আদেশ ছাড়া, অনুমতি ছাড়া। দেশটাকে ধ্বংস করছে এরা। ডক্টর ইউনূস এমন একটা লোক, কোনো কিছুই করলেন না উনি। আপনি দেখেন, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, বিডিআর এর দিদি এখনো আছেন, ছেলেটা ভালো, অফিসার ভালো, বাট আইনের সাথে তাকে সরাই দেওয়া উচিত, অন্য জায়গায় যাক, বাট ওখানে থাকতে পারে না। বিডিআর নিরাপত্তা ডিউটি করবে। আরেকজন আছে এনএসআই ডিজি ছিলেন, উনিও এখন কমান্ডে আছেন। তো কি নির্বাচন হবে? এটা কি পাতানো নির্বাচন? আমি তো মনে করি ডক্টর ইউনূস ইচ্ছাকৃতভাবে কাজ করতেছেন যেন বিএনপি ক্ষমতায় আসে। কারণ উনি বাজারের খবর জানেন না, বাজারে কি চলতেছে, জনগণ কি চলতেছে আপনারাই বলবেন পরে। আসতেছি ভাই, আমি ওখানে আসতেছি। বাট আমি বলি ভাই, মানুষ একটু একটু ন্যূনতম পড়াশোনা করে, তাহলে ওনাকে বঙ্গবন্ধু ডাকার কোনো অবকাশ নাই। উনি কি করছেন 71 যুদ্ধে বলেন আমাকে? 17ই ডিসেম্বর পর্যন্ত 70 সালের ওনার পাকিস্তানের পক্ষে ভোট দিচ্ছেন। 17ই ডিসেম্বর 70 সালের 2 মাস পরে এমন কি আসলো, আপনি ঘুরে গেলেন স্বাধীনতার পক্ষে? তাও তো ছিল না। একটা ছাত্র, কয়েকজন ছাত্র মিলে বললো, আর শহীদ জিয়া এটা দিল ঘোষণা করে গ্যাঞ্জাম লাগাই দিল। এখন আমার আফসোস করি আমরা, যে আমরা এই ফাইটার কিনবো পাকিস্তান থেকে। আমি বলি লজ্জা আমাদের। আমরাই তো পাকিস্তানের মূল অধিকারী, মূল দাবিদার, 7.5 কোটি এক জাতির, আর 4 জাতিতে মিলে এলো 5.5 কোটি। লজ্জা তো আমাদের। সমীকরণ আমাদের ঠিক ছিল না। পাকিস্তান শাসন করতাম আমরা, ওরা বলবে আমি স্বাধীন হব। আমাদের নেতারা ছিল গর্দ। হাসিন ভাই, আজকের আমি একটু নস্টালজিয়া, একটু ব্যাকে যাই। এই অরিজিন অফ দ্য ওয়ার্ড বঙ্গবন্ধু, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এই শব্দটাকে প্রথম উচ্চারণ করছে সাহিত্যিক দীনবন্ধু মিত্র, এবং এটা বঙ্গবন্ধুকে উপলক্ষ করে নাই, এটা করছিল ধীরেন্দ্রনাথ দত্তের জন্য। আচ্ছা, ধীরেন্দ্রনাথ দত্ত ডিউরিং পাকিস্তান সে বলছিল যে বাংলা ভাষা আমাদের জন্য, বাংলা ভাষাটা থাকবে আমাদের রাষ্ট্রীয় ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা। তাকে এই শব্দটার অরিজিন ব্যবহার করা হইল বঙ্গবন্ধু। আচ্ছা, এই ধীরেন্দ্রনাথ দত্তের জন্য বঙ্গবন্ধু করলো, কে বানাইলো শব্দটা, অরিজিনটা তৈরি করলো? দীনবন্ধু মিত্র। এখন
মুজিব শেখ ঠিক আলোচনার ক্ষেত্রে মুন্সিয়ানা ভাব দেখায় না, দেখাইছে হিজরা ভাব, এবং স্বাধীনতা যুদ্ধে যার কোনো ভূমিকা নাই। এখন আমার দুইটা জিনিস আমি আপনাদেরকে মেনশন করতে চাচ্ছি। প্রথমত, মুজিব শেখ আসল বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধু ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। আর এই শব্দটার অরিজিন দীনবন্ধু মিত্রের করা। প্রোফাইল ব্যাটা ইন্ডিয়ান পা চাটার জন্য, ইন্ডিয়ান ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য মুজিব শেখরে বানায় দিল বঙ্গবন্ধু। দিস ইজ দ্য স্টোরি অ্যান্ড অরিজিন অফ বঙ্গবন্ধু। এবার আপনাদের দুইজনকে আমি আরেকটা কথা মনে করাই দিই। 7.5 কোটি মানুষের দেশে স্রেফ একজন মানুষ বঙ্গবন্ধু, আর সবাই বঙ্গশত্রু। ওই বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানিদের আতিথেয়তায় কামাল হোসেনের শ্বশুর বাড়িতে বেড়াইতে যায় পশ্চিম পাকিস্তানে, সে হবে বঙ্গবন্ধু, আর দেশে কি ছিল সবাই বঙ্গশত্রু। আমার এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ? আমার এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আপনার কথা সঠিক আছে। বঙ্গবন্ধু উপাধিটা আসলে কিছু অতি উৎসাহী লোকজন তখন 70-71 পরে তাকে দিয়েছে। আচ্ছা, আপনার এই তথ্যের পাশাপাশি আরেকটা তথ্য আমি জানতাম, সেটা হচ্ছে প্রথম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় মুন্সি মহিবুল্লাহ বা মেহেরুল্লাহ, যশোর বা কুষ্টিয়া অঞ্চলে একজন বেশ জাদ্রের লোক ছিলেন। তাকে এলাকার মানুষ 7,000 মানুষ একসাথে এক মাঠে সমবেত হয়ে তখন তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, এটা আমি শুনেছি। দ্বিতীয় বঙ্গবন্ধু উপাধি পেয়েছে শেখ মুজিবুর রহমান, কিন্তু বাঙালি ইতিহাস ওগুলা জানে না। তো যাই হোক, বঙ্গবন্ধু আজিজ ভাই আপনাকে একটু হয়তোবা আপনি যেটা বলছেন হয়তো এটাই সত্যি, কিন্তু একটা কথা বলি, আমি যেই সময় ধীরেন্দ্রনাথ দত্ত এবং দীনবন্ধু মিত্রের কথা বলছি, ওই মহিবুল্লাহ সাহেবকে তখন এগুলা নিয়ে কেউ জানেও না। কিন্তু এই ধীরেন্দ্রনাথ দত্তকে ওই বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে 1947-48 সালে, আই এম সরি 48-49 সালে। জি হ্যাঁ, এগুলো অনেক আগে, এটা অনেক আগের। এবং আমি যেটা বলছি, ধীরেন্দ্রনাথ দত্তের ফ্যামিলি মেম্বার তা নাই, আমি খুঁজতে 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 আমি বের করছিলাম। তারপর আমি সন জিজ্ঞাসা করছি, তারিখ জিজ্ঞাসা করছি, কবে। আমাদের দেশে এই ধরনের বহু লোককেই বঙ্গবন্ধু খেতাব দেওয়া যাইতে পারে। সাবজেক্টটা কি জানেন? আপনার নাম ফেরদৌস আজিজ, আমি যদি বলি আপনার নাম বঙ্গবন্ধু ফেরদৌস আজিজ, what is the issue? I don't see any issue. আমি যদি বলি বঙ্গবন্ধু হাসিনুর রহমান বীর প্রতীক, বঙ্গবন্ধু জেকব মিল্টন, what is the issue? It's just a damn word. এখন মির্জাফরের নামের আগেও তো বঙ্গবন্ধু লাগানো যায়, ওয়াকারের নামের আগেও তো বঙ্গবন্ধু লাগানো যায়। এর অর্থ কি বঙ্গবন্ধু হয়ে গেল? আমি শব্দটার অরিজিন খুঁজতে গিয়ে আমি পাইছি মূলত এই শব্দটা সাহিত্যে প্রবেশ করাইছে দীনবন্ধু মিত্র, এবং যখন করাইছে বাংলা ডিকশনারিতে অ্যাড করানো হয়েছে, এবং ওই ব্যক্তিটা ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। ওই শব্দটাকে চুরি করলো তোফায়েল আহমেদ এবং আরো কয়েকজন লোকজন। অতি উৎসাহী না, আপনারা অতি উৎসাহী একটা জিনিস আছে, যেমন আপনি আমার বড় ভাই, আপনাকে আমি গ্লোরিফাই করব, আমি অতি উৎসাহী হয়ে আমি বললাম আমার ভাইয়ের নামের আগে হজরত লাগাবো, যেভাবে শামীম ওসমান সংসদে বলছে হাসিনার নামের আগে পিরাউলিয়া লাগাবে। এটা করতে পারে, কিন্তু আসলটা তো অতি উৎসাহী না। ভারতের ন্যারেটিভটাকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এই মুজিব শেখ, নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখের আগে বঙ্গবন্ধু লাগানো হইল। দ্যাট ইজ দ্য ইস্যু। বলেন ভাই, এবার আপনি যা বলতেছেন। জি, বঙ্গবন্ধু উপাধি দিয়েছে ওই সময়, আর বাঙালিও খেয়েছে। তবে 70-এর দশকে মানে ওই সময় যারা শিক্ষিত সমাজ ছিল, প্রফেসর বা অন্যান্য শিক্ষিত সমাজ, আমি দেখেছি 70-এ, আমি তো ছোট ছিলাম, তারা কিন্তু এই আওয়ামী লীগ বা মুজিব এই ধরনের এত আহামরি কিছু করতো না। আর বড়দি ঘরে যারা, তারা মুসলিম লীগ করত, শিক্ষিত সমাজ এবং শিক্ষিত পরিবাররা। এখন বলতে গেলে জিনিসটা খারাপ শোনায়, এই খুব নিম্ন স্তরের আউয়া কাউয়া গুলাই কিন্তু আওয়ামী লীগে জয়েন করেছিল এবং আওয়ামী লীগ করতো। শিক্ষিত সমাজের
কেউ আওয়ামী লীগে খুব একটা ছিল না, যে কারণে আওয়ামী লীগের আমার কাছে মনে হয় আওয়ামী লীগের জিনটা জিন ক্রোমোজোম ডিএনএ ওদের এই জন্য খারাপ এই জন্য, কারণ খুব নিম্ন স্তর থেকে আসা লোকগুলা দিয়ে এই দলটা তৈরি, নিম্ন মন মানসিকতা। আজিজ ভাই আপনাকে একটু থামাবো আমি আপনার এই কথাটা, আপনি ক্রোমোজোম এবং জিন টেনে আনছেন আওয়ামী লীগের। আপনি একটা আমাদের সদ্য মাইক্রোফোন অফ, আমরা শুনতে পাচ্ছি না। ওকে, তাদের আদর্শ হচ্ছে লুটিপুটে খাওয়া, একটা খাই স্বভাব, লুটিপুটে খাওয়া, মাগনা খাওয়া, খাই স্বভাব, এটাই ওদের আদর্শ। নগদ যা পাই লুটেপুটে খাই, অন্যেরটা দখল করে খাই। আরেকটা আদর্শ, আপনি 2 নম্বরটা বলছেন, 1 নম্বরটা বলেন নাই। 1 নম্বরটা হচ্ছে চাটুকারি করা, ধর্ষণের না, আপনারা এখন 1 নম্বরটা আপনারা বলেন নাই। না, আমি আপনাদেরকে একটু হেল্প করি। বলেন শুনি। ছাত্রলীগ গঠনের আগে মুজিব শেখ সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে দেখা করছে। তখন ছাত্রলীগ গঠনের বলছে অবজেক্টিভিটি অফ দ্য ক্রিয়েশন অফ ছাত্রলীগ, বলছে ইউ হ্যাভ টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়ান স্টেট অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন দ্য স্টেট অফ পাকিস্তান। এবং যখন মাওলানা ভাসানীরে চট থাপ্পড় দিয়া আওয়ামী মুসলিম লীগ থেকে তাকে আর তর্ক পাকিসকে বাইর করে দিছে, ভারতে গিয়া মুজিব শেখের প্রথম ওয়ার্ড ছিল যে আমার জীবন মরণ সবকিছু দিয়া ভারতের ইন্টারেস্ট আমি পাকিস্তানে প্রোটেক্ট করব। তো আমি যখন এই এখন এটারে আমরা 2026 ষড়বিংশ শতাব্দীতে আমি যখন লোকজনদেরকে বলি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কি আসলেই কি বাংলাদেশি এন্টিটি নাকি এটা ইন্ডিয়ান এন্টিটি, তাদের মূল উদ্দেশ্য ভারতের ইন্টারেস্ট আমাদের 55,000 বর্গমাইলের মধ্যে প্রয়োগ করা। এখন একটা কথা আপনারা এটা বলতে পারেন, ভারতীয় ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গিয়া খাই ভাব, চুরি, ধর্ষণ, অনৈতিক কার্যকলাপ, গুম, খুন এগুলো সব করে। আপনি যদি এবার আমার কথার আলোকে বলতে চান বলেন। জন্মতেও জারজ, কাজেও জারজ, পুরা দলটাই। হিয়ার উই গো। আমি কলকাতা হাইকোর্টের এফিডেভিটের কপিটাও দেখেছি এই অনলাইন ইন্টারনেট, সো আর ওইদিকে না যাই। আচ্ছা, ধর্ষকের জনক, সন্ত্রাসের জনক, ক্রসফায়ারের জনক, সবকিছুই কিন্তু এই একজনের। এখন বলতে গেলে সময় লাগবে। যুক্তফ্রন্টের বা কোনো ওই সময় ডেপুটি স্পিকার ছিলেন শাহেদ আলী, তাকে নাজিমউদ্দিন রোডে যখন সংসদ ভবন ছিল, সংসদ বসতো, মাইকের পিছনে একটা গোল চাক্কি থাকে না, হর্ন, ওই নিয়ে সংসদ চলাকালীন সময়ে পিটায়া নাকে মুখে থেবড়ায় রেখে তারপর 3 দিন পরে মারা যান। আমি জানি। তারপর সহসভাপতি বা সভাপতি ছিল শামসুল হক বা শামসুল ইসলাম, টাঙ্গাইলের। ওই ব্যক্তি কেন নিরুদ্দেশ হয়ে গেল? অনেকদিন পর মানুষ মারা গেছে, তার ওয়াইফকে বিদেশে স্কলারশিপ দিয়ে কে পাঠাইছিল? আমার পিতা, জাতির পিতা, যাকে জাতির পিতা বলি। ওখানে তো পাবলিক নিউসেন্স অনেক ইটিস পিটিস ছিল। এখন চলে গেছে কবরে, আর তার চরিত্র হরণ করতে চাই না। ধর্ষণের সেঞ্চুরি করে কোন দলটা? এই দলটা। মন্ত্রী মোজাম্মেল হক ধর্ষক, গাজীপুরে। জাতি জানে না তো, সমস্যা হচ্ছে এই জেনারেশন জানে না। নিউলি ম্যারিড কাপল যাচ্ছিল, ওখান থেকে টাইনা হেসরা নামায়া করলো। মেজর নাসিরউদ্দিন ছিলেন, পরবর্তীতে যে টিভি অভিনেত্রী ছিলেন লতার হাজবেন্ড, মেজর নাসিরউদ্দিন, তাকে অ্যারেস্ট করেছিল, ধরছিল। মুজিব তারপরে উল্টা নাসিরউদ্দিনকে পোস্টিং করাই দিল আর ধর্ষকদের ছেড়ে দিল। তাহলে পিতা হয় কিভাবে? যে পিতা সন্তানদের প্রতি সুবিচার না করে আমরা তাকে পিতা বানাইছি। At best, আপনি দিতে পারতেন ফাউন্ডার অফ দি নেশন। How you can say somebody is father of the nation? You can't. How you designate somebody who did not had a vision to create Bangladesh and you want to make him founder of the nation? How? সেটাও তো অ্যাপ্রোপ্রিয়েট না। আমি বলছি অ্যাট বেস্ট যদি কেউ বানাতে চায়, আর সে তো ফাউন্ডার কিভাবে হয়? সে তো জেলে ছিল, আর তার পরিবার এখানে 32 নম্বর রোডে 1500 রুপি, ওই আমলে 1500 রুপি করে ভাতা পাইতো, সিএমএইচ ট্রিটমেন্ট পাইতো। তাহলে সে তো বহাল তবিয়তে ছিল উইথ সেফটি। আর
শেখ মুজিবুর রহমান নিজেও তো স্বাধীনতা চাননি। উনি যখন ভারত জেল থেকে বের হয়ে এসে আসলেন, তখন তাজউদ্দিনকে কানে কানে বলছিলেন, তাজউদ্দিন দেশটা ভেঙে দিলি, তিনি বলেছিলেন এই কথা। তাহলে তাহলে অথচ তারে আমরা পূজা করতেছি, তারে আমরা পূজা করে করে গেছি। এখনো টকশোতে সেদিনও এবং বিভিন্ন ইয়েতে দেখেন, ইনায়া বিনায়া কিন্তু অনেক ডগস অ্যান্ড সানস অফ ডগস আছে যারা এই ঘুরে ফিরে না 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 71 ই করতে পারে না, 71। আরে ভাই, তোর 71 কে নিয়ে গেছে? কেউ কায়রা নিছে? 71 তো আছে আমাদের হৃদয়ে, আছে, থাকবে। আমরা যুদ্ধ করেছি, যেভাবেই হোক একটা স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীন দেশ পাইনি, আমি সবসময় বলি টকশোতে যে আমরা একটা আলাদা ভূখণ্ড পেয়েছি, আর আলাদা একটা পতাকা পেয়েছি, আর কারো কারো পাসপোর্ট মিলেছে। স্বাধীনতাটা আমরা পাইনি, স্বাধীনতাটা এই নাগরের হাত থেকে চলে গেছে ওই নাগরের হাতে। এটাই পার্থক্য। আমরাই পাকিস্তান রুল করতাম, আমরা ছিলাম মেজরিটি। মুজিব যদি ওই সময় পাওয়ার পেয়ে যেত, আস্তে আস্তে 1 টার্ম 2 টার্ম পরে মেবি আমাদেরই অগ্রসর হইতো আমাদের জাতি, আমরাই একসময় পাকিস্তান রুল করতাম। আজিজ ভাই, আপনার কি মনে হয় না জাতিগতভাবে আমরা পিছিয়ে গেছি স্রেফ একটা মাত্র কারণে? বাংলাদেশের রাজনীতিবিদরা যদি মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার জন্য তাদের গলাবাজির মধ্যে খালি 71-এ তারা ওনারা কি করছে, 71 আমাদের জীবনে কতটা ভূমিকা রাখছে, 71 এইটা করছে, 71 ওইটা করছে, ওয়ারাস এই যুগে এসে শতবিংশ শতাব্দীতে আমরা ইকোনমিক পলিসি নিয়ে কথা বলি না, বাণিজ্য পলিসি নিয়ে আমরা কথা বলি না, অর্থনৈতিক তারপরে শিক্ষা পলিসি নিয়ে আমরা কথা বলি না, তারপরে পররাষ্ট্র নীতির উপরে আমাদের কোনো আলাপ আলোচনা নাই। আমরা এখন 71 নিয়ে পড়ে আছি। সাবজেক্টটা কি? কথা বলবেন কেমনে? শিক্ষিত মূর্খ লোক কথা বলতে জানে নাকি? ও তো ওই একটা তাবিজ বিক্রি করেই খাবে। ওই একটা তাবিজ বিক্রি করে 71 চেতনা, আহা জাতির পিতা, স্বাধীনতা কি করেছি, এত ধর্ষণ হয়েছে, অঙ্ক হয়েছে, মিথ্যা। এগুলো তো সব আস্তে আস্তে বদরুদ্দিন ওমরও তো বলে গেছেন যে 90% মিথ্যা। আর আমি ওই সময় ছোট ছিলাম, বাট আমার বয়স 10, আমি মোটামুটি আমরা সব বুঝি। তো এখানে চোখে দেখা এগুলা। যেই লোকটা রাজাকার সেজে পাকিস্তানি আর্মিকে আমার বাসায় নিয়ে আসলো, আমাদের বাসায় 2 ব্যান্ডের রেডিও ছিল। তো রেডিও, ওরা খবর শুনবে ক্যাম্পে রেডিও নিয়ে যাবে। তো আমার মা উঠানে দা হাতে নিছে, আমাদের বাগান টাগান করতো আমার মা, তা হাতে নিছে, উসকো ফেক দাও ফেক দাও ফেক দাও বলতেছে। বলছে ওই বাঙালিটা বলতেছে, চাচি ফেলে দেন ফেলে দেন, কিছু করবে না। আমার মা বলছে না, আমি উঠানে দাঁড়ানো। ঢুকলো, ঢুকে রেডিওটা দেখলো ওই লোকটা, আর বেলুচিটা কিন্তু ঢুকলো না ঘরে। তো দেখে ওই লোকটাই, যেহেতু আমরা এলাকার পরিচিত, সে ওই বালিশের নিচে রেডিওটা চাপা দিয়া সে আইসা বল কি না নাই, চলে গেল। ওই লোকটাই 18 ডিসেম্বর পরে দেখি রাইফেল নিয়ে, ওই ক্যাম্প থেকে লুট করা রাইফেল নিয়ে এসে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। চোখে দেখা। যারাই 71 সময় হিন্দুদেরটা লুট করছে, 16ই ডিসেম্বরের পরে তারা মোহাম্মদপুর মিরপুর এলাকার বিহারিদেরটা লুট করে, বাবা বাচ্চা ছেলে সোনার চেন হাতের গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, 5 বছর 6 বছরের ছেলে, তার চোখে দেখায়। আপনাকে আমি একটা সারপ্রাইজ দেই, হাসিন ভাই এবং আপনি, আপনাদের দুইজনকে আমি একটা সারপ্রাইজ দেই। আপনারা আকাশ থেকে পড়বেন। কুমিল্লা একটা মার্ডার হয়েছিল, বীরজাবালা হত্যাকাণ্ড। তাজুল নামে একটা লোক ও পুরা পরিবারের 6 জনকে খুন করছিল 80-র দশকে। কুমিল্লায় বিখ্যাত একটা হত্যা মামলা ছিল বীরজাবালায়, কিন্তু পরিবারের জমি চুরি করার জন্য তাজুল ছিল আওয়ামী লীগের একজন বিখ্যাত নেতা এবং মুক্তিযোদ্ধা। এখন বাংলাদেশে এই আওয়ামী লীগ করা লোকগুলো যে হিন্দুদের জবাই দিয়া পরবর্তী সময় বড় মুক্তিযোদ্ধা হয়েছে, এর প্রমাণ বহু জায়গায় আছে। ফেরদৌস ভাই, আমি আপনার কাছে ব্যাক করি, এই আওয়ামী ন্যারেটিভটাকে এই মুহূর্তে বাংলাদেশে প্রমোট করছে সার্বিকভাবে তারেক রহমান। আওয়ামী লীগ যে বিষয়গুলোকে উপস্থাপন করছে, মুজিব শেখরে উপস্থাপন করছে, চেতনাকে উপস্থাপন করছে, ভারতের প্রতি কৃতজ্ঞতাকে উপস্থাপন করছে, এখন শুধু একটা চরিত্র চেঞ্জ হয়েছে। আগে হাসিনা কথা বলতো, এখন তারেক রহমান কথা বলে। হ্যাঁ, টেক ওভার করেছে ওদের উপর। হ্যাঁ, আজিজ ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। হাসিন ভাই, আপনার কাছে আমি বলবো, তারেক রহমান বাংলাদেশে আসার পরে আওয়ামী ন্যারেটিভ বাইরে কথা বলছে, এমন একটা কথা কি আপনার কোনো জানা আছে? নাকি আওয়ামী ন্যারেটিভটাকে এই মুহূর্তে, হাসিনার ন্যারেটিভটাকে এই মুহূর্তে তারেক রহমান রিপ্রেজেন্ট করছে, কোনটা? আমি কোনো পরিবর্তন দেখি নাই। দেখেন, তাকে নিয়ে বলা হলে আনন্দবাজার পত্রিকায়
ভারতের অনুমতি নিয়ে ভারতের নিরাপত্তা নিয়ে দেশে আসছেন, উনি তো কোনো কাউন্টার এখন পর্যন্ত করেন নাই। উনি গুম খুনে বিচার নিয়ে কোনো কথাই বলেন নাই, যেগুলিতে আওয়ামী লীগ কষ্ট পাবে। গুম খুন, এই যে পিজিআর হত্যা, গণহত্যা বিচার, এগুলি কোনো কথা বলেন নাই। মানে আওয়ামী লীগ পিজিআর হত্যা, কষ্ট শাপলা পাবে, হত্যা। ভারত কষ্ট পাবে। আমাদের তো এরকম নেতার দরকার নাই, সত্য কথা। আমরা চাই ভারত আধিপত্য বাংলাদেশ। তারেক রহমানের কাছে এই জিনিস আমরা চাই নাই। আপনি ভাই দেখেন, আমরা কয়েকজন মিলিটারি অফিসার মাঠে, আমরা কিন্তু সবাই বিএনপি পন্থী, সবাই অলমোস্ট। তো শহীদ জিয়াকে কেন্দ্র করি আমরা 82 সালে ঢুকছি আর্মিতে আমরা। জি এখন দিন শেষে 1 বছর 6 মাস পরে সবাই এসে এক জায়গায় দাঁড়াইছি, সবাই। কর্নেল জাকারিয়া, ব্রিগেডিয়ার হাসান নাসির, ওই জামাত ইসলামী। কারণ ওই দর্শনের জন্য। আমাদের দর্শন পরিষ্কার, ভারত আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমরা জি ভারত চাই না, আমার যা আছে তাই নিয়ে থাকবো। আমি যদি এই ন্যারেটিভ শুনতেছি বিএনপির, আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এইটা আমার কাম্য ছিল না। বাট এটা অস্বাভাবিক কিছু না। যেন সারাউদ্দিন সাহেব আছেন, তারপরে আমাদের যে যারা আছেন ওই হাঁটু গেড়ে অমিত শাহর কাছে, আপনি বলছেন এনারা তো এইটাই করবেন, এইটাই চাবেন যাতে ভারত কষ্ট না পায়। আচ্ছা হাসিন আমরা ভাই, আমি বিএনপির এক বিখ্যাত নেতার একটা বক্তব্য আপনাকে শুনতে বলবো, এবং এটা ভাই আ- এই গর্ধব যে কত পার্সেন্টেজ ভোট কমাই দিছে, এই নবী সাহেব যে কত পার্সেন্টেজ ভোট কমাই দিছে বুঝতেছে না তো। বিএনপির 12টাতে কারা কারা বাধা গেছে, আমি আর কি বলবো। মানে কিভাবে যে মাইনাস হইতেছে যে ভোট। নরসিংদীতে ভূমিকম্প হয়েছে, মানে জামাতের জন্য। এই ধরনের কথাবার্তা নেতাদের মুখে শোনায় না, মানায় না। আজকালকার দিনে ওই ছোট নাই বাচ্চারা সবাই মোবাইল টিপে, না হাসিন ভাই, মোবাইল মেশিন। হাসিন ভাই, আমি সাবজেক্টটাকে একটু সিম্পল ওয়েতে নেই। একটা কথা বলি, আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে ইহুদিদের বলা হয় সবচেয়ে অস্পৃশ্য। এখন ইহুদিদের কথা বলি। ইহুদিরা যদি কোনো জায়গায় প্রার্থনা করতে যায়, আপনারা জানেন তো যে ইহুদিরা প্রত্যেকদিন 3বার প্রার্থনা করে। তাদের প্রার্থনার যে জায়গাটা, ওটা মসজিদ না, ওটাকে তারা বলে সিনেগগ। সিনেগগ যদি তারা খুঁজে না পায়, তারা কোথায় যায় নামাজ পড়তে? এখানে বলা আছে খ্রিস্টানদের চার্চ আছে, হিন্দুদের মন্দির আছে, বৌদ্ধদের ওটাকে কি বলে প্যাগোডা আছে। তাইলে একজন ইহুদি, নামাজ পড়তে কোন জায়গায় যাবে? ইহুদি শাস্ত্রে বলা আছে, যদি তোমরা কোনো জায়গায় সিনেগগ খুঁজে না পাও, তোমরা হিন্দুদের মসজিদে যেতে পারবে না, প্যাগোডায় যেতে পারবে না, চার্চে যেতে পারবে না। তবে হ্যাঁ, মুসলমানদের মসজিদে যেতে পারবে। আমি ইহুদি ধর্মের এক যাজককে জিজ্ঞাসা করলাম মসজিদ কেন? বলছে এই পৃথিবীতে মনোথিয়েস্ট বলতে এখন মাত্র 2টা ধর্ম আছে, একটা ইসলাম আর একটা ইহুদি। আমরা এক আল্লাহ বিশ্বাস করি এবং আমরা রিকগনাইজ করি আমাদের বোথ ধর্ম, আমাদের 2টা ধর্মেরই খোদা একজন আল্লাহ, যার জন্য তো মসজিদে যাইতে পারে। এখন আমার একটা কথা, হাবিবুন নবী খান সোহেল, আপনি সাহেব বলছেন। ভাই আগে তো সাহেব শব্দটাকে আমি মূল্যায়ন করতাম। এখন আমরা যদি বলি মিস্টার ইবলিস সাহেব, মিস্টার শয়তান সাহেব, তাহলে তো ভাই আপনি সাহেব শব্দটারে রেপ করে দিলেন। এখন আমি যদি বলি যে ঠান্ডা মাথায়, যে মুসলমানরা মূর্তি যেখানে বোঝায় সেখানে কেমনে নামাজ পড়বে, আবার পুরোহিতরা যেখানে মূর্তি ছাড়া পূজা করতে পারে না, তারা বায়তুল মোকাররমে মূর্তিটা পাবে কোথায়? হাসিন ভাই, আমাকে যদি এইটা একটু আমার সাহায্য করেন বুঝতে। ভাই, ওনার লেখাপড়ার গুণগত মান, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় জ্ঞান কত নিম্নমানের আপনি বুঝতে পারতেছেন। জাস্ট আওয়ামী লীগ, যা অবস্থা আওয়ামী লীগের একই। আপনি আরো শুনবেন, আর আগামী দিনগুলিতে আমরা প্রতিদিনই শুনবো নতুন নতুন তকমা, নতুন নতুন আওয়াজ। বাট এটা দুঃখজনক, এই দলের থেকে এগুলি আশা করি নাই আমরা। হিন্দু তার মতো পবিত্র মন্দিরে নামাজ পড়বেন না, কি বলে পূজা করবেন, আমি আমার জায়গায় করব, কোনো বৈষম্য থাকবে না, মিলেমিশে থাকবো, কেন এটা ঠিক হাসিনা আছে। বলছে না ধর্ম যার যার উৎসব সবার? এখন আপনি কোরবানি দেওয়ার সময় হিন্দুকে ডাইকা করবেন হালার পুতেরা তুই গরু খাবি, সাউয়ার পুত। হাসিনারে ভোট দিছিস, এখন তোর গরু খাইতে হইব। উৎসব না সবার, না এখন গরু খা। ভাই, বাংলাদেশে হিন্দুরা হাসিনা চরিত্রের চেয়ে ভালো। আমি তো ও গোবিন্দ পরমানের সাথে অনেক কথা বলি, অবশ্যই যে মাঝ পেটাচ্ছেন অবশ্যই হাসিনা বা আওয়ামী লীগ। এখন আপনি দেখবেন এদেরকে নিয়ে আমরা
নাটক করছি আসলে দেয়ার আমাদের চেয়ে কম্প্যাক্টেড না, কিছু আছে অবশ্যই খারাপ বাট ভালো, এদের নিয়ে চলা যায়, এরা কিন্তু ক্ষতিকারক পদার্থ না। ওই যেগুলি ইসকনের নেতা ওগুলি সমস্যা কিছু, সেটা থাকবেই। আর কথা হলো দেশপ্রেম থাকতে হবে, দেশ সম্বন্ধে ওকে, না বুঝলে, এই জন্য আমি বলি সবাইকে, রাজনীতিবিদদের এবং সবাইকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে, না দেশপ্রেম আসবে না। এটা সব চোর বাটপার, টাকা কেমনে চুরি করবে, কমিশন কত পাবে, এটা নিয়ে ধান্দায় আছে। জনগণের কথা চিন্তা করে নাই তারা এত বছর। এখন আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি, নতুন বন্দোবস্তের দেশ হবে ভাই। এখানে কোনো আজেবাজে জিনিস থাকবে না, এখানে চাঁদা মুক্ত হবে ইনশাল্লাহ, ইনসাফের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। ওকে, আর সর্বোপরি হলো ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, এটা সবসময় বলি, আমরা সবাই বলি, এটাই হবে আমাদের প্রাপ্তি ইনশাল্লাহ। ওকে। ফেরদৌস আজিজ ভাই, আমি হাবিবুন নবী খান সোহেল, সে যে মন্দিরে যে আপনার নামাজ পড়ার কথা কইছে, আবার হিন্দুদের বলছে বাইতুল মোকাররমে নামাজ পড়ার, এটার উপরে আপনার একটু আপনার মতামত আচ্ছা, চাচ্ছি। জি একটু বলি। আমি 18 সালে নির্বাচন হলো, আমি তখন নর্থ বেঙ্গলে রংপুরে, আচ্ছা, একটা কোম্পানির সিইও ছিলাম পাওয়ার প্ল্যান্টের। তো নির্বাচনের আগে শহীদ জিয়ার আদর্শে কিন্তু আমরা বিশ্বাসী। আমি এই হাবিবুর নবী সোহেলের ছোট ভাই ডন তারপর আরো অন্যান্য কুড়িগ্রাম, লালমনিরহাট, সৈয়দপুর সব জায়গায় দিয়ে আমি আলাদা, আমি কিন্তু রাজনৈতিক দলের না, বাট আই কনসাল্টেড উইথ দেম। আমি অ্যাডভাইস করেছি 10-12টা পয়েন্ট, যদি এই ইলেকশন ডেতে প্রিপেয়ার করো, প্রস্তুত করো। কেউ মাঠে ছিল না, মাঠে নামে নাই। বিএনপির সেন্ট্রাল কমান্ড থেকে সেদিন বিএনপির কোনো কর্মীরা মাঠেই নামে নেই, ইলেকশনেই যায়, প্রফেসর বিভিন্ন লোকত্রকে। হ্যাঁ, আমি পলিটিক্যাল অ্যাডভাইজার্স কিছু দিচ্ছিলাম। আচ্ছা, এই সোহেল যে বললো, সে তো হিন্দুর চেয়ে বড় হিন্দু। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমার বাপজাদার বাড়ি হচ্ছে কটিয়াদি পাকুন্দিয়া মানানো বাড়ি, একটা কিশোরগঞ্জ 4 আসনটা মনে হয় বা 6। আচ্ছা, আমি একবার কটিয়াদিতে গেলাম, তখন 2010 সালে জাস্ট রিটায়ার করেছি। তারপর আমার এক কাজিনকে নিয়ে, তো এক হিন্দু দাদার সাথে দেখা করবে, তার খুব ক্লোজ, বলছে চলেন ভাই পরিচয় করবি। কটিয়াদি সদরী গেলাম, 3 তলা বাড়ি। দেখেন, হিন্দুরাও সম্মান করে আমাদের ধর্মকে। তার বাড়িতে নিচতলায় আমাকে এসে বলল, জোহর নামাজ আপনি পড়তে পারেন, এই ঘরে কোনো মূর্তি নাই, এবং তার বাড়িতে জায়নামাজ আছে, কারণ এলাকার মুসলমানদের সাথে মিলেমিশে থাকে, জায়নামাজও রাখছে। মানে সে রেসপেক্ট আছে ইসলাম ধর্মের প্রতি, এবং সে জায়নামাজ ক্যাটার করেছে। জায়নামাজ একটা না, 3-4টা আছে ওই রুমে, আর কোনো কিছু নাই। তাহলে একটা হিন্দু যদি আমার ধর্মকে রেসপেক্ট করতে পারে, তা আমার একটা মুসলমান ভাই কিভাবে বলে যে আপনি যাবেন আমার মসজিদে, আমি যাব আপনার মন্দিরে, নামাজ পড়বো, সহি হয়ে যাবে, মানে বেহেশতের টিকিট বিক্রি করলো। আচ্ছা, বেহেশতের টিকিট নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে যে জামাতের কোন একটা ক্যান্ডিডেট বলছিল বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট কাটতে। তার আগে যে বক্তব্য দিচ্ছে যে ভালো ভালো এই কাজ করলে আপনি যাবেন, সেগুলা কিন্তু বলে নাই সৎ লোককে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, সেটা বল। আল্লাহ তো বলছে যে সৎকর্ম করো, সৎ কাজ করো, তাহলে তুমি জান্নাতের আশা করতে পারো। অথচ এরপরে আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম কমপক্ষে 8-10 জন বিএনপির বিভিন্ন পার্টি তার এলাকায় বক্তৃতার সময় জান্নাতের টিকিট বিক্রি করতেছে। তাহলে কি বলে, কালকেই আমি দেখলাম যে যেই তারেক জিয়া বক্তৃতা দিচ্ছে আর সাথে সাথে ওরা দেখাচ্ছে পাশাপাশি। তো এই হচ্ছে এদের অবস্থা। আচ্ছা, তো এটার মানে এর কি ধর্ম, ও আমি জানি না আল্লাহ তাকে অলরেডি ইসলাম ধর্ম থেকে খারিজ করে দিছেন কিনা। সে তওবা করে, হাবিবুর নবী সোহেলের উচিত তওবা করে আবার ফেরত আসা ইসলামে। তো আচ্ছা, অ্যাটর্নি জেনারেল ব্যাপারে একটা কথা বলছিলেন, আমি বলি, এটা অন এয়ার বলে দিচ্ছি, এটা জানে না। এই খুলনার পুলিশে কিন্তু এখনো ক্রিমিনাল গুলা রয়ে গেছে, হাসিনার পাচাটা একদম পাক্কা গোলাম গুলা রয়ে গেছে। কোনো একটা জায়গায় একটা ডিআইজি রেঞ্জ আছে, এবং সে ওই জায়গার, আমার কাছে ইনফরমেশনও আসছে, ওই জায়গার ভোট সে তেলেসপাতি করবে। আচ্ছা, এটা আমার নিজস্ব চ্যানেলে পাওয়া ইনফরমেশন। এবং এই রেঞ্জ ডিআইজি যেটা, আপনার যদি মনে পড়ে, কয়েক বছর আগে খালেদা জিয়া যখন কক্সবাজার বা চিটাগাং থেকে ফিরছিলেন, ফেনীতে তার গাড়ির উপর অ্যাটাক হয়েছিল, তখন সে ওইখানে এডিশনাল এসপি বা এসপি ছিল, ওই ব্যাটাই এখন ডিআইজি। তো এখন এই ডিআইজিকে প্রোটেক্ট করেছে কে জানেন? এটা জনগণের জানা উচিত।
এই দি বাস্কেট আসিফ নজরুল ফাকের নাট, তারপরে হাসান আরিফ ছিল, মারা গেছে, অ্যাটর্নি, আগের অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, অ্যাডভাইজার আদিলুর রহমান, আচ্ছা আদিল রহমান, হাসান আসিফ এবং এই আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল, এরা এক সময় ওই যে এক ঘরনার লোক তো চাষত টাসত করতে গেলাম, এরা করে এই ছেলেটাকে সার্ভিসে রেখেছে এবং সে এখন একটা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি। তাকে দিয়ে এখন ওই ভোটগুলা রিলিজ করাবে, শয়তানি করাবে, এই মেসেজটা আমি পেয়েছি। তা চিন্তা করেন, এই যে অন এয়ার আজকের শোতে আপনাকে আমি বলে দিলাম, এই হচ্ছে অনেক ময়লা রয়ে গেছে। ডক্টর ইউনূস কি করছেন, এই সাপগুলাকে রেখে, হাসিনার লোকগুলাকে রেখে ইলেকশনের 15 দিন আগে, এখনো টাইম আছে, 15 দিন আগে রিসাফল করা উচিত। কুমিল্লারটা বরিশালেরটা নরসিংদী, এইভাবে করা উচিত। এদেরকে রিসাফল পুরা ঘুটা দেওয়া উচিত প্রশাসনকে, ডিসি এসপি ইউনো সব, যারা নির্বাচনের জন্য ফিল্ডে থাকবেন। লেভেল প্লেইং ফিল্ড তো ইসি করেই নাই। ইসি কিভাবে দুর্নীতি, ঋণ খেলাপিকে এবং টাকা দেয়, আমার টাকা লুটে পুটে খাইছে, জনগণের টাকা নিয়ে গিয়ে দুর্নীতি করছে ব্যাংকের থেকে, আর দুর্নীতি করার পর 1700 কোটি টাকার লোকটাকে সে কিন্তু দিয়ে দিল। ও যেই এমপি হবে বৈশেই আবার ওইটাকে 7100 কোটি টাকা আবার লোন নেবে। তা আমার টাকা কি মাগনা? জনগণের রক্তচোষা। জি ফেরদৌস ভাই, আপনি 2018-র একটা নির্বাচনের কথা বলছেন যে নির্বাচনের দিন আওয়ামী লীগের লোকজনরা কেউ মাঠে নামে নাই, নামে নাই। আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, যেই মুহূর্তে বিএনপি নেতা নেত্রী কর্মী সমর্থক তাদের সবার রাস্তায় থাকা উচিত ছিল, তারা কেউ রাস্তায় থাকে নাই, তারা পালাইছে। 13 সালের একটা ঘটনা। আচ্ছা, এখন তারেক রহমান এসে বলছে অনেক অত্যাচারের মধ্যেও নাকি কর্মীরা মাঠ ছাড়ে নাই। ওকে আজিজ ভাই, এই কথার উপর 2টা এক্সাম্পল দেই। আমার বন্ধু জানে, ও তো দুইবার ইয়েতে ছিল, ওদের আয়না ঘরে ছিল, আমি তো বাইরে ছিলাম, আমার ধরতে পারে নাই, কারণ আমি বাসায় থাকতাম না, রাতের পর রাত, মাসের পর মাস বিভিন্ন জায়গায়। আমার 3বার রাষ্ট্রীয় পত্রিকায় আমার নাম এসছে, ভিভিআইপি টার্গেট আমি। তো এখানে খালেদা জিয়া বললেন যে থাকে নাই, সত্য থাকে নাই। আমি নিজে 13 সালের 29 ডিসেম্বর সারাদিনের জন্য বের হয়েছি, তখন ঠান্ডা, কোটটা পরে, প্যান্টের সাথে কেটস পরেছি, সেদিন কেটস পরে বেশ পোক্ত নাস্তা করে 2টা 2.5টা পরোটা খেয়ে ক্যামেরাটা নিয়ে বেরোয়েছি। সেই দিন খালেদা জিয়া ডাক দিয়েছিলেন রাস্তায় থাকার জন্য, কেউ যায় নাই। আমি হাইকোর্টে মারামারি হলো, একটা মহিলা অ্যাডভোকেট মাইর খেলো, কি যেন নাম, তালেবস্য দিয়ে বা কি একটা ইমাম। আচ্ছা, তখন আমি মাঠে, ওখান থেকে তবে প্রেস ক্লাবে গেলাম। প্রেস ক্লাবে 2 পার্টির ভিতরে বাহিরে ঢিলাঢিলি হচ্ছে। ওখান থেকে আরেকটা চিটাগাঙ্গে একটা ফেসবুক ফ্রেন্ড সাংবাদ পেলাম, ওটা নিয়ে আমি ফকিরাপুলের ওদিক দিয়ে হয়ে রাজারবাগ পুলিশ লাইনের ওদিক দিয়ে গেছি। এদিক দিয়ে আবার পল্টনে আসবো, ঢুকতে দিল না। আগে এইদিকে ট্রাই করছি, ঢুকতে দিল না। পুলিশকে লাস্টে পরিচয় দিলাম যে ভাই আই এম সো, এখন তো 5টা বেজে গেছে, এখন বলে স্যার আমি দিল, সামনে ওখানে আটকে দেবে, যায় না। তো আমি তো সেদিন দেখেছি ফকিরাপুলের হোটেলগুলাতে, বিজয়নগর রোডে হোটেলগুলোতে ঢাকার বাইরে থেকে লোক এসছিল, ঢাকার নেতারা নামে নাই, গান পয়েন্টে অথবা টাকা খেয়ে, যে কারণেই হোক একটা নেতা নামে নেই। নেতা নামলে তো কর্মী নামে, কর্মী ছিল না মাঠে, ভাই চোখে দেখা আমার, নামে নাই এরা। তো কোথা থেকে? এর আগে খালেদা জিয়া ছাপলা হত্যার সময় যখন বলেন, আজিজ ভাই আপনার, আমি বুঝলাম, কিন্তু আমাকে একটু বুঝান আপনি। তারেক রহমান এই মিথ্যাচারিতা গুলো এখন করছে, মানে এটা কাদের স্বার্থে করছে? মানে এই ধরনের মিথ্যাচারিতার অর্থ কি, বা হোয়াট ইজ হিজ বেনিফিট? আমি আসলে তাকে এইভাবে মানে কি একটা ব্যক্তিকে ডিসকাস করতে চাচ্ছি না, সাবজেক্টও না। আমি না ভাই, আমি আপনার সাথে আমি আপনাকে কথা বলি, আপনারা দুইজনে একটু শুনেন, এটা আমার কথা না। থমাস জেফারসন একটা কথা বলছিল, when you are holding a political position within a political party or you are running a government, তোমার কোনো কথা আর ব্যক্তিগত নাই। না, সেটা ঠিক আছে। আপনি এই কথা বললেন না, আপনি বললেন না যে আপনি ব্যক্তিগতকে আপনি রিসার্চ করতে পারবেন না। তারেক রহমান তার অঙ্গুলির নির্দেশে যদি 10 লক্ষ লোক রাস্তায় নামে আসে, আপনি ব্যক্তিগত কই আর এটারে চাপায়েন না। কিন্তু আমি বলছি, সে এই ধরনের মিথ্যাচারিতা এবং ভণ্ডামি গুলো করে তার দলের বেনিফিটটা কি এই মুহূর্তে? A substandard material can't give you anything. Okay, here we go.
গট ইট। ওকে, তো এই জন্যই বলছি আই ডোন্ট ওয়ান্ট টু সাচ এ কোয়ালিটি ওয়্যার আমি আই ভাই ডোন্ট ওয়ান্ট ভাই দিস। ভাই আই গট ইউর অ্যান্সার, অনেক মেহেরবানি, আমি এই কথাটা শুনতে চাচ্ছিলাম। A substandard material cannot produce something substantial for the sake of the party or sake of the country. That's your word. Fine, fantastic. কর্নেল হাসিন, আপনি খালেদা জিয়া এবং তারেক রহমানের এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? ভাই, আমরা কিছু অফিসার, 25 জন অফিসার 23 সালে বিএনপিতে ঢুকি। তারপরে আমার জীবনে কখনো আমি কোনো জনসভায় যাই নাই। তো সব করে 28 তারিখ গেলাম। আমি সেই আপনার হাইকোর্টের সামনে প্রধান বিচারপতির সামনে পটকা মারা জাহাঙ্গীরের লোকজন সব দেখতেছিলাম। চোখে পানি এসে গেছে। মোটরসাইকেল নিয়ে লেফটেন্যান্ট কাজল আমাকে নিয়ে যাচ্ছিল, মোটরসাইকেল রাখলাম, গেলাম বিএনপির ওখানে। আমি কনফিউজ, নিজে যে সেলফ ডিফেন্স বলে সেইটাও নাই। অফিসের পিছনে আমাদের ঘুরতেছে। সামনে এসে বসলাম, মাটিতে বসার পরে জোনাকে সিনেমা হলের সামনে, বিশ্বাস করেন লোকগুলি আইছে কুষ্টিয়া থেকে, দুপুরে খায় নাই, পানিও নাই। আমি এটার জন্য পানি কিনে দিলাম। কেন আইছেন? কেউ বক্তৃতা নাকি হবে এই জন্য নেতারা নিয়ে আইছে। আপনি অবাক হবেন, আমরা সমন্বয় করে আমি অন্য কোনো মিলিটারি অফিসার খুঁজে পাই নাই। ইয়া ছিল আমাদের কমান্ডো তহিদ ছিল একটু দূরে, আর কাউকে আমি দেখিনি। যা হোক অনেক লোক, ভেরি গুড। এরা যদি দাঁড়ায় দিত, দেখলাম অল্প কিছুদিন পরে বোমা ফুটতে দেখে আইছে, টুকটাক পটকা ফুটতেছে। আমাদের মুজ্জা সাহেব এসি গাড়ির দাদা লক করে চলে গেলেন। এটা কি নেতা? নেতা থাকবে সবার আগেই। নেতা যদি আজকে ওদিকে যদি মির্জা মরতো, আজকে বিএনপি ওই সময় ক্ষমতা চলে আসতো। এখন এই বিপ্লবে এদের কোনো ভূমিকা নাই, দলীয় কোনো বিপ্লবের ভূমিকা নাই। এখন বলে সব তারা করছে, মাঠে ছিল। কোথায় মাঠে ছিল? আমি তো দেখছি সরজমিনে ওই সব কটা দিনই মাঠে, আমরা এনাদের দেখি নাই। নেতারা ছিলেন না, হয়তো কর্মী আমজনতা ছিল, বিএনপির আমজনতা থাকতে পারে, বেসিক্যালি কারা ছিল? আপনি এইভাবে ইগনোর করলে তাহলে আপনি নেতা হইতে পারবেন না। সবাই ছিল নেতা, এই রিক্সালা ভ্যানালা থেকে শুরু করে। ভাই অবাক হবেন, বসে আছি আমি 5 তারিখ তো 4 তারিখে, ভ্যানালা এসে আমরা কয়েকজন মিলিটারি অফিসার ওখানে বসা, শাহবাগের ওখানে আয়সা, তার কাছে শশা ছিল, শশাগুলি আমাদেরকে দিল। আমি টাকা দিলাম, পয়সা দিতে গেলাম, না পয়সা লাগবে না ভাই। এই যে মনে করেন বিপ্লব। এখন যদি আপনি সব ছেড়ে দেন, সব আপনি একা নিয়ে নেন, তাহলে আসলে জনগণ জানে আজকের এক মোবাইল ফোনে। হাসিন ভাই, আপনার বিশ্লেষণ কি? তারেক রহমান, আপনি, আমি, আজিজ ভাই, আমরা যা জানি, আমরা যা দেখছি, আপনি যে কথাগুলো বলছেন, আপনারা চোখে দেখছেন, আপনারা ওখানে প্রেজেন্ট ছিলেন। কিন্তু একটা কথা, আমি বাংলাদেশে ছিলাম না, কিন্তু আমেরিকায় প্রতিদিন বাংলাদেশে কি হয়, থ্যাঙ্কস টু সাম অফ দা আর্মি অফিসার স্টিল ওয়ারিং ইউনিফর্ম, তাদের সাথে তো কন্টিনিউয়াসলি আমার যোগাযোগ ছিল, এখনো আছে, পুলিশ অফিসারদের মধ্যেও আছে। আপনারা যা বলছেন তাদের কথাগুলোর ইকো আপনাদের মুখ থেকে আমরা শুনছি, আমি শুনছি, আমার দর্শকরা শুনছে, কারণ আপনারা সত্যি কথাগুলো বলছেন। কিন্তু আমার কথাটা হলো, হাসিন ভাই, তারেক রহমান এই মুহূর্তে এই ভণ্ডামি, স্বেচ্ছাচারী কথাবার্তা, মিথ্যাচারিতা, এগুলো কেন করছে আপনার মনে হয়? হাসিন ভাই, হোয়াট ইজ হিজ বেনিফিট? ভাই এইটা হলো জাস্ট আওয়ামী লীগের মতো। সেদিনকে মাহমুদুর ভাই সুন্দর উত্তর দিচ্ছেন, আপনি বিপ্লব দেখেন নাই, যাদের থেকে শুনছেন সত্য না হয়তো। সেম টু শেখ মুজিবুর রহমান, যুদ্ধ দেখেন নাই কিন্তু মানুষ থেকে শুনছে। যে লোক থেকে শুনছে তারা 2 নম্বর লোক। যারা তারেক জিয়াকে মেসেজ দিচ্ছে তারা অরিজিনাল লোক না, ধান্দাবাজ লোক। তৃণমূলের কথা উনি শোনেন নাই, এই জন্য সমস্যা। আমি কয়দিন আগে গেছিলাম আপনি সংসদ ভবনে খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে মাহফিলের, যেই নিরাপত্তা ব্যবস্থা, আমি যাচ্ছিলাম ফেরত চলে আসি, আমার দরকার নাই নেতারা এখানে যাওয়ার। আমি তো হামেশাই যাইতে পারি জামাত ইসলামের ওখানে, কোনো সমস্যা নাই, সেম প্রোটোকল। এত যদি দূরত্ব বজায় রাখেন, আপনি কি শিখবেন? কিছুই শিখতে পারবেন না। শিখতে হলে জনগণের কাছে যাইতে হবে, জনগণ আপনার কাছে আসবে না। নেতা হইতে গেলে গালি খাইতে হবে, এটাই স্বাভাবিক। আমি গালি থেকে আপনি শিখবেন আমার কি করণীয়। আমি আসলে লজ্জিত, এত বড় নেতা, এত বড় দলের প্রধান, তার অনুসারীরা সব বাটপার। অনুসারীরা না, তার চারপাশে হি সারাউন্ডেড বাই সাম পিপল, দোজ হু আর সরি, দুঃখিত। তার চারিপাশের সব বাটপার, মিথ্যা তত্ত্ব, ভুয়া জিনিস বলে পরিবেশটা নষ্ট করতেছে। এমন তাদের প্রিপারেশন নাই, আমি বলবো তো প্রিপারেশন নাই।
নেতা বিদেশ থেকে আইসেন, প্রেশান তো দিতে হবে দেশের। এই আমি দিছি কেন যথেষ্ট সন্দেহ, যার জন্য বারবার বিভিন্ন জায়গায় ভুল হচ্ছে। নেতা একটা পেপার জমা দিবেন নির্বাচন কমিশনে, ওইটাকে ঠিক করে দিবেন না কারা ওনারা, যে এখানে এখানে লাগবে নেতা, এগুলি নিয়ে আসবেন, এগুলি নিয়ে আসবেন, কিছুই তো করেন নাই। এখন এইগুলি তো দোষ হলো বিএনপির, ওই যে বদমাইশগুলি লোকগুলি বসে আছে, যার জন্য এই সমস্যাগুলি হচ্ছে। আচ্ছা, ওনারা ভুল করবেন। হাসিন ভাই, একটা ব্যক্তিগত মতামত, আপনি ওখানে ছিলেন না, আমি ওখানে ছিলাম না, ফেরদৌস আজিজও ছিল না, কিন্তু যারা ছিল, না না না, আমি অন্য না, আমি অন্য একটা জায়গার কথা বলছি। বুঝতে পারছি। কিন্তু আমার অত্যন্ত ক্লোজ দুইজন মানুষ ওখানে দাঁড়ানো ছিল। আমাকে একটু বলেন তো মতামতটা। বেগম জিয়া অবচেতন, কমায়, বেগম জিয়া কথা বলছে না, চক্ষু খুলছে না, হাত পা নাড়াচ্ছে না। ওই মুহূর্তে তার বৃদ্ধাঙ্গুলের ছাপ নেওয়া হলো মনোনয়নের জন্য। এখন কত বড় এজন্য আমরা কাকে দায়ী করব? ওখানে যারা ছিল তাদের, না তার একমাত্র সন্তানকে? একমাত্র সন্তানকে দায়ী করবেন? একটু থামেন। না না, আপনাদের দুইজনকে আমি একটা কথা বলি। আপনারা কি একটা শব্দের সাথে পরিচিত? এটাকে বলে মেডিকেল প্রক্সি। আপনারা কি জানেন মেডিকেল প্রক্সি কি? মেডিকেল প্রক্সিটা হলো, একজন মানুষ যখন হসপাইস কেয়ারে থাকে, অর্থাৎ মারা যাবে, তার আর কোনো চিকিৎসা নাই, তাকে শান্তিমতো মরতে দাও, মেডিকেলি কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না, তখন তার পক্ষ থেকে একজনকে নির্বাচন করা হয় যে ওই পেশেন্টের পক্ষে সিদ্ধান্ত নিবে। এখন তারেক রহমান যদি বেগম জিয়ার সন্তান হয়, তাইলে মেডিকেল প্রক্সির আর দরকার নাই, কারণ তার সন্তান ওখানে দাঁড়ানো। তার সন্তানের উপস্থিতিতে অবচেতন একজন রোগীর কাছ থেকে আঙ্গুলের ছাপ নেয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। এটা ক্রিমিনাল অ্যাক্ট, এটা ফৌজদারি বিধির কততের জন্য বিচারযোগ্য অপরাধ, এবং সেটার মনোনয়ন করছে। আচ্ছা হাসিন ভাই, তারেক রহমানের এই যে কাজটা করছে, আমি বিএনপি নেতা হিসাবে না, একজন সন্তান হিসাবে আপনি তারেক রহমানকে তাইলে কোন পর্যায়ে ব্যাখ্যা করবেন যে আমার মৃত মায়ের হাতের টিপ নিয়ে আমি মনোনয়ন সাবমিট করব? এটাকে আপনি একজন মা এবং সন্তানের চরিত্রকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? ভাই, আপনি তারেক রহমানের শত্রু না, আপনি বেগম খালেদা জিয়ার মানে শত্রু না, কিন্তু এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন হাসিন রহমান? ভাই ভাই আমি কি বলবো, আমি বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক পাওয়া, আমার 3টা পদক খালেদা জিয়া আমার গলায় পরাই দিয়েছেন। আমি ইনার সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে পারি না, বাট ওনার ছেলে হিসাবে উনি কোনো দায়িত্ব পালন করেন নাই, যা করছেন এটা কোনোভাবে কাম্য না। আমি যদি খালেদা জিয়ার পক্ষেই বলবো, নট এজ এ বিএনপি। যে লোক মায়ের কাছে আসতে পারে না, তার অনুমতি নিতে হয়, সে দেশের কাজে কোনোদিন আসবেন না, পরিষ্কার কথা। যেখানে জনগণের কাজে উনি আসবেন না, বিপদে আসবেন না। ওকে, মায়ের চেয়ে তো বড় কিছু হতে পারে না। আমাকে আপনাদের এক কলিগ, আপনাদের দুইজনের কলিগ বলছি, উনি আর্মিতে ছিলেন না, উনি পুলিশে ছিলেন, উনি ডিআইজি ছিলেন। উনি একসময় জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট, ওনার ডিজি এনএসআই ছিলেন। আপনারা নাম শুনতে পারেন, আপনারা দুইজনেই। ওনার নাম হাকিম সাহেব, ওনাকে সবাই ডাকতো ডিআইজি হাকিম, কিন্তু পরবর্তীতে উনি এনএসআই ডিজি ছিলেন। এনএসআই ডিজি হাকিম সাহেবের সাথে একাধিকবার আমার কথা হয়েছে, একাধিকবার পার্সোনালি। আমি নিশ্চয়ই, আপনারা দুইজন ওয়ান্ডার করতেছেন যে মিল্টনের বয়স কত, খালার ফালা কি করে, আপনাদেরকে আমি কই কি। বিআরটিসি বিল্ডিং এর কথা আপনাদের মনে আছে? বিআরটিসি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে এক সময় ছিল প্যান আমেরিকান এয়ারলাইন্স, ওইটার মালিক ছিল রেজা হোসেন, এবং ওইটার 8 তলায় মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী বসতেন। প্রাণ গ্রুপের ওই সময় প্রাণ ছিল না, ওই সময় ছিল প্রপার্টি ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো তখন এই হাকিম সাহেবের সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন জেনারেল আমজাদের রুমে ব্রেকফাস্ট, মানে আমরা নাস্তা খেতাম, লাঞ্চ করতাম। তো কথায় কথায় জেনারেল আমজাদ অত্যন্ত প্রোডাক্টিভ একজন মানুষ, দুর্নীতি পরায়ণ নিশ্চয়ই। উনি বগুড়া ক্যান্টনমেন্টের 3 কোটি টাকা চুরি করছিল, ও চুরি করা পয়সা প্রপার্টি ডেভেলপমেন্ট করতে, আদম ব্যবসাও করতে গেছিল। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, তো জেনারেল আমজাদ
হাকিম সাহেবরে জিজ্ঞাসা করলো যে জিয়া সাহেব এত সৎ মানুষ কিন্তু ওনার ফ্যামিলি, তখন বলছে যে আপনারা যদি জিয়া ফ্যামিলি চিন্তা করেন তাহলে দুইটা ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। বলছে কেমন? বলছে একটা হচ্ছে জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলি অর্থাৎ তার পিতৃকুল, কামাল আহমেদ সাহেবের ফ্যামিলি, জিয়াউর রহমানের ওই ফ্যামিলি, আর আরেকটা হচ্ছে মজুমদার ফ্যামিলি যা ওই ভারত থেকে আইছে। এখন বলছে মজুমদারেরা বাণিজ্য বুঝে, তাগো মধ্যে কোনো সততা নাই, তাদের ভিতরে কোনো উদারতা নাই, তাদের ভিতরে কোনো নৈতিকতা নাই, তাদের কোনো চরিত্র নাই, ওইটা হচ্ছে মজুমদার। এই কথা ব্যাখ্যা করতে গিয়া হাকিম সাহেব বলছে তারেক রহমান বা জিয়া রহমান সাহেবের সন্তান, দুই সন্তানের মধ্যে জিয়া ফ্যামিলির কোন রক্ত ঢুকে নাই। ওই যে আপনি ক্রোমোজোম নিয়ে কইছেন জেনেটিক্যালি, এই তারেক রহমানের মধ্যে ওই মজুমদার ফ্যামিলির জেনেটিক্স বেশি ঢুকছে, ক্রোমোজোম বেশি ঢুকছে, জিয়ারটা অল্প একটু ঢুকছে। তো আপনাদেরকে আমি যে কথাটা বলতেছিলাম যে তারেক রহমান যদি তার মৃত মায়ের আঙ্গুলের ছাপ নিয়ে মনোনয়ন দেয়, ব্যক্তি, আমি এই কথাটা কর্নেল ফেরদৌস আজিজকে বলবো, ব্যক্তি উনার কি তাইলে কোনো ইন্টিগ্রিটি আছে? ব্যক্তি উনার কি কোনো চরিত্র আছে? ব্যক্তি উনার ভিতরে কোনো সততা আছে? মৌলিকতা বলতে কিছু আছে আপনি দেখতে পান কর্নেল ফেরদৌস আজিজ? হি ল্যাক্স এভরিথিং ইন টোটালিটি। অমানুষ যাকে বলে, আর কি বলবো, এটুকুই ছেড়ে না, দিলাম। ইউ সেড ইট, ইউ সেড ইট। ওকে, এখন একটা কথা, গতকালকের এখানে নিউ ইয়র্কে ছিল বৃহস্পতিবার, আমি একজন মহিলাকে কল করলাম, ভদ্রমহিলার নাম মনিরা হক। ভদ্রমহিলা ফেনী ডিস্ট্রিক্টের ডিসি। ওনাকে আমি এখন অনেকে বলছে যে গো ভাই আপনি কি টাঙ্কি মারার জন্য কল করছেন? আপনি দেখেন 7 মিনিট আমার কনভারসেশন মনিরা হকের সাথে, ভয়েস কল শেষে দেখেন ভয়েস কল 7 মিনিট। আমি এই মনিরা হক ডিসি ফেনী তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আব্দুল আউয়াল মিন্টুকে নমিনেশন দিলেন, আপনি একটা প্রেস কনফারেন্সে বলছেন বাংলাদেশের সংবিধানের এই ধারায় কোন নাগরিক যদি বলে বিদেশি কোনো নাগরিকত্ব নাই সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভ করতে পারেন, আপনি বাংলাদেশ সংবিধানের কোন সাইটেশনটা ব্যবহার করছেন আমাকে বলেন। উনি বলে আমি তো অ্যাটর্নি না, আমি সাবজেক্ট। আমি বলছি অ্যাটর্নি না, তাহলে প্রেস কনফারেন্সে, আমি খারাপ শব্দ ব্যবহার করি না, ওনাকে আপা আপা করে কথা বলছি। আমি চিচ্ছিলাম উনি যেন আমারে বলে আপনি ম্যাডাম বা আমারে স্যার কইবেন, তাইলে জেকব মিল্টন গালি কত প্রকার ও কি কি, কালকের আমি এটা চিন্তা করে রাখছিলাম গালি দেবো, কিন্তু পারি নাই। দেখলাম ভদ্রমহিলা ভদ্র ছিল, আমাকে বলছে। আমি বললাম আপনি কি এই লিগ্যাল ইন্টারপ্রিটেশনটা কি আপনি নিছেন? বলছে না, 2টা ব্রিফ সাবমিট করছে। আমি বললাম ওই ব্রিফ 2টা কি আপনি পড়ছেন? বলছে আমি পড়ি না, আমার অ্যাসিস্ট্যান্টরা পড়ছে। আমি বলছি আপনার অ্যাসিস্ট্যান্টরা কি আইনজ্ঞ, কনস্টিটিউশনাল স্পেশালিস্ট? বলছে না। তাহলে কোন বাল ছিটতে পড়ছেন? রিস্ক করলেন না কেন? আব্দুল আওয়াল মিন্টুর নমিনেশন ওখানে সাসপেনশন হয় কি কইরা? এখন এই সাবজেক্টে আমি কেন তাকে কল করছিলাম, হাসিন ভাই এবং ফেরদৌস আজিজ, আমি আমেরিকার যেখানে ওই নাগরিকত্ব সারেন্ডার করা যায় ওই জায়গাটার নাম হলো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, আমি ওখানে কল করলাম। আমি এখন বলবেন ওখানে যে কেউ কল করলে ইনফরমেশন দিবে না? দিবে না। তাইলে আমারে দিবে কেন? কারণ আমি একটা ল ফার্ম ওন করি, আমার আন্ডারে কোন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি অরিজিন না, সাদা 33 জন উকিল আমার ফার্মে কাজ করে, তারা এমপ্লয়ি আমার। তো তাদেরকে দিয়ে আমি চেক করালাম। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, আব্দুল আউয়াল মিন্টু অথবা ইশরাক, ওই যে চোরা সিনেমার টিকিট ব্লক করতো সাদেক হোসেন খোকা, তার পোলা ইশরাক, এই 2 জনের কারোই পাসপোর্ট সারেন্ডারের ব্যাপারে কোনো অ্যাপ্লিকেশন পায় নাই। হাইকোর্ট, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের এই সিটিজেনশিপ সারেন্ডার করতে গেলে কি লাগে? তো বলছে কমপ্লিট অ্যাপ্লিকেশন লাগবে এবং সাথে 5টা এভিডেন্স লাগবে। কি এভিডেন্স লাগবে? তার কোনো ট্যাক্স ডিউ আছে কিনা, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অথবা সিভিল মামলা আছে কিনা, তার
কোন ফিডিউশারি রেসপন্সিবিলিটি, অর্থাৎ এখানে কোনো ব্যবসায় বাণিজ্যে কোন এন্টিটির সাথে ইনভলভ থাকতে গেলে একজন ব্যক্তির ফিডিউশারি রেসপন্সিবিলিটি থাকে। ইটস এ কর্পোরেট ওয়ার্ল্ড। এগুলো আছে কিনা এটা সে ব্যাখ্যা করবে। চাই কোন স্পেশাল সার্কামস্টেন্সেসে সে তার সিটিজেনশিপ ক্যান্সেল করতেছে এইটা। 5, একটা ওথ, সে একবার যদি সিটিজেনশিপ ক্যান্সেল করে পরবর্তীতে সেম সিটিজেনশিপ সে আর ক্লেম করবে না। পুরো অ্যাপ্লিকেশনের সাথে এই 5টা আলাদা ফর্ম তাকে ফিল আপ করতে হবে। পুলিশের একটা ক্লিয়ারেন্স নিতে হবে। তাইলে নাম্বার 6 অ্যাপ্লিকেশনের সাথে 6, এই 6টা জিনিস যদি সাবমিট করে দেন ইটস আপ টু ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যে তার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে অথবা করবে না। এখন মজার কথা, আব্দুল্লাহ ওয়াল মিন্টু অথবা টিকেট ব্লাকার সাদেক হোসেন খোকার পোলা, নস্যির ঘরের পশ্চি, নান্দির ঘরের বান্দি, সাওয়ার পুত ইশরাক, তাদের কোনো অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি পায় না। এখন আমি ইশরাকরে নিয়ে মনিরা হক ফেনী ডিসি এই মহিলারে জিজ্ঞাসা করি না, আমি করছিলাম আব্দুল্লাহ ওয়াল মিন্টুরে নিয়ে। মহিলা আমার কথার আর কোনো জবাব দিতে না পাইরা আমারে বলে যে আচ্ছা আমি না হয় একটা ভুল করছি, এরা এখন নির্বাচন কমিশন তো এটা ক্যান্সেল করতে পারে। আমি বললাম ব্যক্তি হিসাবে আপনার নিজেকে লায়াবল মনে হয় না? আপনার লজ্জা লাগে না যে আপনি বেতন নেন, বেতন নিয়া নপুংসকের মতো হারামজাদির মতো একটা সিদ্ধান্ত নিয়ে দেশের ক্ষতি করছেন? আপনার এটা মনে হয় না? আমি না হয় একটা ভুল সিদ্ধান্ত হয়, আপনি কি এটাকে কারেক্ট করার চেষ্টা করছেন? বলছে আমার এই অপশন নাই। আমি কিছু রিজাইন করেন। আমি টোটাল জিনিসটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করলাম। হাসিন ভাই, এ ধরনের টোটাল 29 জন বিদেশি নাগরিক ইনক্লুডিং তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে। তাইলে নির্বাচন কমিশন কি হইল ভাই? হাসিনা নির্বাচন কমিশন 14, 18 আর 25-এর জানুয়ারির ইলেকশন, 24-এর জানুয়ারির ইলেকশন, সাবজেক্টটা কি এইরকম নাকি অন্য কিছু? কর্নেল হাসিন ভাই আসলে দুঃখজনক, ডক্টর ইউনূস থেকে শুরু করে তার যে আশেপাশে যারা আছেন সবাই ধরে নিয়েছেন তারেক সাহেব আসবেন, যত তেল মারা যায়। ফলে ডক্টর ইউনূস তার নির্বাচনী প্রচারণা করেন। এই অবস্থা, আপনি দুঃখ পাবেন, লজ্জা পাবেন। আমাদের ডিফেন্স অফিসারদের কেস ফরওয়ার্ড করে ডক্টর ইউনূসের অফিসে দেওয়া আছে, উনি সাইন করতেছেন না। কোন এক চামটা এসে বলছে নতুন সরকার আসবে, ওনাদের দিয়ে সাইন করাবেন। দেখেন অবস্থাটা, এটা নোবেল প্রাইজ পাওয়া লোক কতবার কমিট করছে আমাদেরকে, আমরা করে দিচ্ছি, করা উচিত, সব ফাইনালাইজ নিয়ে আসো, এখন উনি সাইন করতেছেন না। কত নিচে নামলে এই সুশীল এইটা হইতে পারে? আজকে 1.5 মাস আমাদের প্রায় 600 অফিসারের কেস, 151 জনেরটা দেওয়া হয়েছে, এখানে উনি ভোগীদকি করতেছে। আমরা হয়তো 7 দিন দেখবো, তারপরে রাজপথে ওনাকে যা বলো তাই বলবো। উনি নির্লজ্জ হয়ে যাবেন। এখন পুরা কমিশন, ভাই আপনার কথা ক্লিয়ার, আপনি যে পুরো নির্বাচন ব্যবস্থা সবাই এখন বিএনপি বা জনগণ উল্টা, প্রশাসন বিএনপি। দেখা যাক ইনশাল্লাহ কি হয় নির্বাচন, আমরা দেখবো কেমন প্রশাসন নির্বাচনটা জিতায়, একটারও ধারা রাখবো না। ওকে হাসিন ভাই, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। আমি আপনার কথা বলছি না, ফেরদৌস আজিজের কথা বলছি না। আপনারা একদিকে বসুন্ধরা শাহ আলমের বিরুদ্ধে আন্দোলন করেন, শাহ আলমের বিচার চান, আবার অন্যদিকে আপনারা ওয়াকারের সাপোর্ট করেন। আমার একটু বলেন তো আসলে সাবজেক্টটা কি হইলো তাইলে? যে শাহ আলমের টিকায় রাখছে ভাই, যেখানে শাহ আলম, আনবির, সানবির এবং এই তাদের ভূমিদস্যুগিরি টিকায় রাখছে ওয়াকার, আপনারা এই বসুন্ধরা শাহ আলমের 14 গোষ্ঠী উদ্ধার করেন আর আপনারা সাপোর্ট করেন ওয়াকারের। সাবজেক্টটা কি হইলো? অর্থাৎ আপনার বউরে আপনি রাত্রিবেলা ভাড়া দেন না, দিনের বেলায় ভাড়া দেন। কাহিনীটা কি, সাবজেক্টটা কি এরকম হইলো না তাইলে? মানে আমি আপনার কাছ থেকে ভাই আমি বেয়াদব মানুষ, আমার কথাটা মাইন্ড করেন না। অর্থাৎ আপনারা কইতেছেন আমার বউরে তো না, ভাই কথাটা এরকম চিন্তা করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কইছে বিয়ে করার পরে আমার স্ত্রী প্রতি রাত্রে আমার সাথেই ঘুমাইতো,
কিন্তু দিনের বেলায় বলছে অন্যের লোকে ঘুমাইছে সোনা দিয়ে দৌলত দিয়ে গিয়া, এটা কিন্তু কয় নাই। কারণ আপনারা ভূমিদস্যু শাহ আলমের সমালোচনা করবেন আর প্রশংসা করবেন ওয়াকারের, তো তাহলে ওয়াকার হয়েছে আপনার দিনের স্বামী আর রাইতের স্বামী হয়েছে শাহ আলম। ভাই আমি আমি আর ফেরদৌস আজিজ আমরা কাউকে ছাড়ি না, ওয়াকারকেও ছাড়ি না। সম্মান করছি ওয়াকারকে, আমি বলছি এই জিনিসটা করো, সে রাজি হয়েছে। তারপরে আরো বলি, এই যে আমি যখন জেল থেকে আসি আমাকে চাকরি দেওয়ার জন্য নিচে আনবিরের পিএস হিসাবে চাইছিল। আমি লাস্ট ম্যান, আমি একবেলা খাবো, আনবিরের চাকরি আমি করবো না। বাট আমি দেখি যে আমাদের জেনারেলরা চাকরি করে সেখানে, আমার লজ্জা লাগে। শেমলেস কতটুকু, আর ভাই কি বিকাম জেনারেল, অবসরে থাকেন, বই লেখেন, গল্প খেলেন, বাট চোরের আন্ডারে চাকরি করা যায় না। ভাই আমাকে ভাই এটা বলেন তো, ব্রিগেডিয়ার আমান আজমি তারেক রহমানের সাথে যাইয়া দেখলাম লম্বা চূড়া কথা বলে, 2 দিন আগে এর কি যেন ওয়াকারের নিয়ে প্রশংসা করে, এখন আবার তারেক রহমানের লগে মহব্বত চলতেছে। আমারে যদি একটু কিছু বলেন হাসিন ভাই, কাহিনী কি হইতেছে? ভাই আমি একটু বলি, ভাইয়ের সাথে তারেক রহমানের সাথে 2 দিন আগে আমার দেখা হয়েছিল। উনি কিন্তু গোলাম আজমের ছেলে, বাট জামাতি ইসলাম না, এটা মনে রাখবেন। ওনার দায়িত্ব ওনার, উনি প্রথম থেকে ওনাকে আমি বলতেছি স্যার আপনার সোজা রাস্তা চলেন। আপনাকে আমি আয়নাঘরে দেখছি, এটা আমি দৃশ্যমান ওয়ার্ল্ড সবাইকে জানাইছি, আমি যে আপনাকে আমি দেখছি, আপনার ভাইকে জানাইছি, ফেরদৌসকে জানাইছি, ক্যাপ্টেন শহীদ ছিল ওই সময়, জেলারকে জানাইছি যে আমি আজমি স্যারকে দেখছি, উনি এখন জীবিত আছে। আপনি এই সেনাপ্রধানের প্রশংসা করতেছেন যে আপনি ছাত্র বলেন যাই বলেন, আপনাকে যখন অ্যারেস্ট করা হয়েছে তখন এই সেনাপ্রধান জেনারেল এবং ঢাকা শহরেই ছিল, তারা সবাই জানতো। আপনি প্রশংসা করতেছেন কেন? প্রশংসা কম করেন, যেটুক দরকার ওইটুক করেন, বাট অতিমাত্রা কইরে আপনি তো মানে বিকাতে ফেলা দিতেছেন আমাদেরকে। আমারও তো একা ঘুম হাসিলকে করে নাই, আপনাকে করে নাই, শত শত অফিসের ঘুম ছিল। আমি যখন আসি পুরা সেল ভরা, তো 27 জনের মতো লোক ছিল। আপনি এটা করে আরো উঠাই দিলেন। আর এই হাসিন ভাই, আজমি স্যারের জন্য বলি, আজমি স্যারের জন্য আর একটা হলো কর্নেল হক। এই কর্নেল হকের জন্য এই সেনাপ্রধান উপরে উঠে গেছে, মনে ভাবে নিচ্ছেন। বাকিরা ঢুকেছে জেনারেল ফজলে আলী আকবর, এখন তারা সামলাইতে পারতেছে না। আমরা তো আমাদের অবস্থান ছিলাম এক জায়গায় দিয়ে, এখানে দাঁড়ানো থাকা দরকার, সেখানে আসছিলাম ন্যায় নীতি প্রশ্নে। আমরা কখনো সেনাবাহিনীর বিপক্ষে বলবো না, যেটা অপরাধী তাকে আইনে আশ্রয় নিতে হবে, ক্ষমা চাক আগে, আমরা ক্ষমা করবো, বাট এইভাবে চলবে না। মানে কিছু স্যার যদি মানে আমি আর কি বলবো, উনি হয়তো মানসিক ভাবে ওইভাবে ছিলেন না, বাট এখন যদি বই দেওয়ার জন্য যেয়ে থাকেন, আমি আর কি বলবো, কিছুই বলার নাই আমার। আমাকে একটা কথার অ্যান্সার করেন, আমাকে কর্নেল ফেরদৌস আজিজ আপনি যদি বলতে পারেন। আমাকে বলা হয়েছে ইউনিফর্মে আপনাদের চেয়ে সিনিয়র একজন জেনারেল বলছে যে ব্যক্তি আমান আজমির ভিতরে যে আইডিয়ালস ছিল, যে অনেস্টি ছিল, যে ইন্টিগ্রিটি ছিল, এগুলো আর নাই, ইটস গন। সে বলছে সে ব্যক্তি স্বার্থের জন্য পারলে এখন তারেক রহমানের সামনে গিয়ে কাপড় খুইলা দিবে। সাবজেক্টটা কি আপনার কাছে সত্যি মনে হয়, নাকি আমাকে যে বলছে কথাটা বানোয়াট মনে হয়েছে বা বেশি বলা হয়েছে? ফেরদৌস আজিজ, আপনার কি মনে হয়? Correct. He said very correctly. The man who talked about him, he said very correctly. He doesn't possess anymore. He's not a fighter. Don't count him. Who has told you to count him? He doesn't belong to Jamaat. Jamaat doesn't own him. Take it for sure. Own him. Yes. I'm telling you. এই লোকদের জন্য আমি হাসিন আমরা কত প্ল্যান করেছি, হাউ টু রেস্কিউ হিম। তার ভাইদের সাথে আমরা প্ল্যান করছি, সময় আমি কথা বলেছি, অথচ তাকে রেস্কিউ করার পরে আমরা যেদিন আয়নাঘর ঘেরাও করলাম, ইউ মাস্ট বি নোইং ইট, 5 তারিখেই সন্ধ্যায় আবার আয়নাঘর ঘেরাও করলাম, উই প্রেসারাইজড ইট। আল্লাহ তাকে জীবন রাখছে, বাট উই হ্যাড বিন দেয়ার 15-16 অফিসার্স। আজ পর্যন্ত তাদের ফ্যামিলি থেকে কোথাও থেকে কেউ কল হয়নি, অথচ আমি কত কল করেছি, কত তারা কল করেছে, রাত 3টা 3:30 কল করেছে। হোয়াট এ আনগ্রেটফুল। What you want me to talk? আমি মানে এগুলা এই যে বললাম না, কিছু কিছু জিনিস বলতে চাই না। মানে
এই সমস্ত ম্যাটেরিয়ালকে বিলো ডিসকাশন, এদেরকে ডিসকাশনে আনাই যায় না। আমি একবার টকশোতে 4 জন ছিলাম প্রথম দিকেই, আগস্টের পরে আমি খেপে গেছিলাম, বাস্টার্ড বলে গালিও দিয়েছিলাম। পরে অনেকে আমাকে সাজেস্ট করেছে যে তুমি খেইপো না, তোমার কথা ঠিক আছে, সব ঠিক আছে, তুমি খেইপো না, গালি দিও না, কুল ডাউন। ভাই আমি কেমনি কুল ডাউন হব? আজকে 17টা বছর আমার জীবন থেকে, 17টা বছর হারায় গেছে, আমার বউ বাচ্চার জীবন থেকে হারায় গেছে। আমার তো 2টা প্লট, ডিএইচএস এর প্লট পাওয়ার কথা।